আজকেও তনুর পায়জামায় রক্তের দাগ দেখে আতকে উঠল মৌমিতা। কয়েকদিন পর পরই এই জিনিসটা ওর চোখে পড়ছে। বিষয়টা মৌমিতাকে খুব ভাবাচ্ছে। এমনকি রাতের বেলা ঘুমাতে গেলেও ওর চোখ ভেসে উঠছে তনুর রক্ত ভেজা পাজামা। ওটুকু একটা 9 বছর বয়সী বাচ্চা মেয়ের এমনটা কেন হবে? আর এই বিষয়টাই বা কিভাবে আলোচনা করা যেতে পারে এইটুকু একটা মেয়ের সাথে? তবুও বিষয়টা জানতে হবে। এটা একদমই এড়িয়ে যাবার মতো বিষয় নয়। মৌমিতা তনুকে ডাকলো, এদিকে আয় দেখি তনু। তনু এলো, নতমুখে দাঁড়িয়ে আছে। ওর হাব ভাব মোটেও স্বাভাবিক লাগলো না মৌমিতার কাছে। মৌমিতা ভেবে বলল, তুই কি কি শিখলি স্কুলে গিয়ে? তনু কথা বলছে না। আচ্ছা, ঋতুস্রাব কি তা বলতে পারবি? তনু ফ্যাল ফ্যাল করে তাকালো, যেন এমন অদ্ভুত শব্দ কখনোই শুনে নাই। মৌমিতা সংকোচ বোধ করলো। এইটুকু একটা বাচ্চা মেয়েকে ও এইসব কী বলছে? ঋতুস্রাব কি এটা জানার মতন বয়স তোর এখনো হয় নাই? তাহলে এ কিসের দাগ? কয়েকদিন পর পরই দেখা যাচ্ছে ওর পাজামায়। ওকে কেউ ফিজিক্যালি অ্যাবিউজ করছে না তো? কিন্তু এমন কাজে বাসায় কি করবে? মৌমিতার কোনো ভাই নেই, সিরাজ ব্যতীত আর কোনো ভাইয়ের বাইরের পুরুষ এ বাসায় আসে না বললেই চলে। সিরাজের সাথে মৌমিতার বিয়ে ঠিক হয়ে আছে, কাবিন হয়ে গেছে, 6 মাস পর উঠিয়ে নেবে। মৌমিতা আর একটা বিষয় লক্ষ্য করলো যে ইদানিং তনু একদমই চুপচাপ থাকে। 5টা প্রশ্ন করলে একটার জবাব দিলে দেয়, আর বাকি 4টা প্রশ্নেরই কোনো জবাব দেয় না। চুপচাপ তাকিয়ে থাকে কিংবা মাথা নত করে রাখে। কিন্তু তনু তো মোটেও এমন নয়। তনু মৌমিতার খালামণির মেয়ে। ওকে জন্ম দেবার সময় খালামণি মারা যান। সেই থেকে তনু মৌমিতাদের পরিবারের সদস্য হয়েই আছে। মৌমিতার মাই ওকে বড় করেছে। মৌমিতার সাথে তনু সারাক্ষণই আঠার মতো লেগে থাকতো। সারাক্ষণই এটা ওটা প্রশ্ন করত। মৌমিতাকে ছাড়া ও কিছুই বোঝে না। ওর পুরো পৃথিবীটাই যেন মৌমিতা। এই বাচ্চা মেয়েটা ওদের সারা বাড়ি মাথায় তুলে রাখত। সারাক্ষণই দূরের মতো হুট হাট ছোটাছুটি করে বেড়াতো। সারা বাড়িময় সিরাজ এলে ওর কোলে বসে ওর আনা আইসক্রিম খেত। সেই তনু এখন এতটা চুপচাপ কেন হলো? এমনকি ওর প্রাণের আপু মৌমিতার সাথেও কেন কথা বলছে না? মৌমিতা ধীর মনে সিদ্ধান্ত নিল, বিষয়টা নিয়ে ও ওর মতো করে তদন্ত চালাবে কয়েকদিন। রাতের বেলা সবাই ঘুমাতে গেলে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। যখন তখনও তনুর রুমের সামনে লুকিয়ে লুকিয়ে টহল দিতে থাকে। বেশ কয়েকদিন এটা করার পরও কোনো সুরাহা পাওয়া গেল না। তনুর রুমেও কাউকে ঢুকতে দেখলো না এই কয়েকদিনে। তবু ওর সন্দেহ কাটছে না। সেদিনটাতে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে যাবার পর ও সরাসরি তনুর রুমে ঢুকলো। লাইন অন করলো। টেবিলের ওপর বাড়ির কাজের নীল কভারের খাতাটা পড়ে আছে। তনু ঘুমায় চুপচাপ। পাজামাটা হাঁটু পর্যন্ত উঠে গেছে। হাফ হাতা গেঞ্জিটা নাভির উপরে উঠে যাওয়ায় ছোট পেটটা দেখা যাচ্ছে। কি পবিত্র! মৌমিতার চোখে জল চলে আসে। একটা শিশুর সাথে এই জঘন্য কাজটা কী করে? আদৌ করে, নাকি সবই ওর ভ্রম বা ভুল ধারণা? কিন্তু এভাবে এরকম সন্দেহ ভিতরে বয়ে তনুকে ছেড়ে ওর যেতে ইচ্ছে করলো না। ডেকে তুলল তনুকে, চল, আজ থেকে তুই আমার ঘরে ঘুমাবি। এই ঘরে তোকে আর একা একা ঘুমাতে হবে না। তনু ঘুম ঘুম চোখে মৌমিতার হাত ধরে ওর রুমে চলল। তনু খাটের এক পাশে নিশ্চিতে ঘুমায়। মৌমিতার মাথা থেকে চিন্তা সরে না। ও ওর বড় আপাকে ফোন করে পুরো ব্যাপারটা জানালো। বড় আপা ওকে সবটা সত্যভাবে যাচাই করে বা প্রমাণ করে পরে বিষয়টা নিয়ে ভাবার পরামর্শ দিলেন। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে এটাকে বড় করা যাবে না। সেই থেকে মৌমিতা প্রমাণ আয়ত্ত করার সূত্রগুলো খুঁজতে লাগলো। এই কয়েকদিনের পুরো ঘটনাগুলো চিহ্ন একে একে মাথাতে গুছিয়ে নিল। এই কয়েকদিনের মধ্যে আমাদের বাসায় 2 জন পুরুষ এসেছেন। মা অসুস্থ থাকায় রাতে রেস্টুরেন্ট থেকে ওয়েটার এসে আমাদের রাতের খাবার দিয়ে গিয়েছিল। আজ সিরাজ এসেছিল মোট 7 দিন। কিন্তু ওয়েটার তো দরজার ওপাশ থেকে খাবারটা দিয়েই চলে গিয়েছিল। সে তো ঘরে আসেইনি। আবার দাঁড়ানোর সুযোগ পেলেই চোর চোর বলে ঘরে ঢুকে। ওপরতলায় আসে, যদিও কখনো চোর আসতে দেখিনি। কিন্তু সে তো কোনো রুমের ভিতরে ঢুকতো না। রুমগুলোতে একটু উঁকি মেরেই চলে যেত। তাহলে কি সিরাজ? তনুকে যেভাবেই হোক পুলিশের সাহায্য নিয়ে মেডিকেল টেস্ট করাতে হবে। তনুর সাথে কি সত্যিই খারাপ কিছু ঘটেছে কিনা সেটার প্রমাণ সহকারে সত্যতা যাচাই করতে পারলেই বাকি কাজটুকু সহজ হবে। আর এ ব্যাপারে একজনই ওকে সচেতন
বেশি সাহায্য সবচেয়ে বেশি সাহায্য করতে পারে তিনি হলেন ওর বাবা ইমরুল সাহেব। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। 5 ওয়াক্ত নামাজ পড়া, বাজার করা আর অবসরে বই পড়া, টিভি দেখা, এতটুকু বর্তমানে ইমরুল সাহেবের দৈনন্দিন কাজকর্ম। ইমরুল সাহেব বই পড়ছিলেন। মমিতা বলল, আব্বু, তোমার একজন পুলিশ অফিসার বন্ধু আমাদের থানায় ছিলেন, ওনার ফোন নাম্বারটা দিবে? রফিকের কথা বলছিস মা? হুম, কিন্তু ওর তো কমাস হলো চট্টগ্রামে বদলি হয়ে গেছে। ও, ওর ফোন নাম্বার দিয়ে কী করবি মা? মৌমিতা কাজটা খুব গোপনে করতে চাচ্ছে, তাই মিথ্যে করে বলল, আমি কিছু করব না আব্বু, আমার এক বান্ধবীর দরকার। ইমরুল সাহেব একটা আফসোসের নিঃশ্বাস ছেড়ে আবার বই পড়ায় মনোনিবেশ করলেন। মৌমিতা হতাশ হলো, কিন্তু হাল ছাড়ল না। তনুকে নিয়ে তখনই থানায় এলো। একজন পুলিশ অফিসারকে সব খুলে বলল। অফিসার প্রথমে রাজি না হলেও অনেক অনুরোধের পর মেডিকেল টেস্ট করাতে সম্মতি দিলেন। সেদিনই তনুর মেডিকেল টেস্ট হলো। রিপোর্ট দেবে 2 দিন পর। মৌমিতা এক ভয়ানক অস্থিরতায় প্রতিটা সেকেন্ড পার করছে। অপরদিকে সিরাজের মুখটা ওর চোখের সামনে ভাসছে। কোনো এক অজানা আশঙ্কায় ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে ও। সিরাজকে ও নিজেই পছন্দ করেছে। ওর জন্যই সিরাজ আজ ওদের পরিবারের একজন। ওর জন্যই সিরাজ রাত বিরাতে অবাধে ওদের বাসায় ঢোকার অনুমতি পেয়েছে। ওর সাথে যদি সিরাজের কাবিন না হতো এতখানি অধিকার সিরাজ পেত না। সেই সিরাজ যদি হয় ধর্ষক, সেই সিরাজের জন্যই যদি একটা শিশু এতটা কষ্ট পেয়ে থাকে, তাহলে মৌমিতা কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। মৌমিতা মনে মনে সিদ্ধান্ত স্থির করে রাখলো যে ওর পছন্দ করা মানুষটা যদি ধর্ষক হয়, তাহলে আত্মহত্যাই ওর শেষ রাস্তা। সিরাজকে ফোন দিয়ে সরাসরি এই ব্যাপারে জিজ্ঞাসা করতেও পারছে না, কেননা তদন্ত করতে গিয়ে ও আর একটা জিনিস লক্ষ্য করলো। যেদিন রাতে সিরাজ ওদের বাসায় এসেছে, ঠিক সেদিন ভোরেই ও তনুর পায়জামায় রক্তের দাগ দেখেছে। তাই এখন সিরাজকে বললেও সবটা বলা যাবে না। নিজের থেকেও বেশি বিশ্বস্ত সিরাজই কি তবে সেই পশু, সেই বিশ্বাসঘাতক? মাঝরাতে রুমের জানালার দিকে চোখ পড়তে মৌমিতা দেখল কালো চাদরে সারা শরীর মোড়ানো একটা লোক ওদের গেট দিয়ে দ্রুত বেরিয়ে গেল। ও দ্রুত নিচে নেমে গেটের কাছে গেল। ওকে দিয়ে দেখলো রাস্তা পুরো ফাঁকা। দারোয়ান বড় বড় চোখ করে ওকে দেখছে। গেটের বড় বড় দুটো বাল্বের কড়া আলোয় দারোয়ানের চোখ দুটো হায়নার মতো ঠেকছে। মৌমিতা বিষয়টা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। তনুর ব্যাপারটা সমাধান না হওয়া পর্যন্ত কাউকে কিচ্ছুটি বুঝতে দেওয়া যাবে না। মৌমিতার ভীষণ ঘৃণা হচ্ছিল, তবুও সে সিরাজকে কয়েকটা প্রশ্ন করার জন্য ফোন দিল। সিরাজ, হ্যাঁ বলো মৌ। সত্য করে একটা প্রশ্নের উত্তর দেবে? উত্তর দিলে সত্য উত্তরই দেব। তুমি বলো কি প্রশ্ন? তুমি যে আমাদের বাসায় আসো, কখনো কি তনুর রুমে যাও? আমি তনুর রুমে যাব কেন? তনুই তো তোমার ওখানে গেলে দৌড়ে এসে আমার কোলেও বসে পড়ে। তাছাড়া আমি তো সারাদিন কাজের চাপে তোমার ওখানে যেতেই পারি না। রাতে একটু যাই, অত রুমে রুমে ঘোরার সময় পাই কই বলো? মৌমিতা মনে মনে বলল, ঠিকই তো, সিরাজ আসলেও তো 10-15 মিনিটের বেশি সময় থাকে না। অনেকক্ষণ মৌমিতা আর কিছু বলতে পারল না। সিরাজ বলল, এসব প্রশ্ন কেন করলে মৌ? তনু ঠিক আছে? কোনো সমস্যা হলো নাকি? মৌ, ও মৌ, কথা বলছো না যে? না, কোনো সমস্যা হয়নি, রাখি। সিরাজের ফোন রাখতেই থানা থেকে ফোন এলো। বলুন অফিসার। আপনি একটু থানায় আসুন ম্যাডাম, মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্টে কী আছে বলুন আমায়, ফোনে নয়। আপনি জলদি থানায় আসুন। মৌমিতা তখনই বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। অফিসের গম্ভীর মুখে রিপোর্ট হাতড়াচ্ছেন। মৌমিতা অধীর আগ্রহে অফিসারের দিকে তাকিয়ে আছে। কি এক অজানা শঙ্কায় স্তব্ধ হয়ে গেছে। অফিসার বললেন, পুরো বিষয়টা এখন আমাদেরকে দেখতে হবে। আপনাকে একটা মামলা করতে হবে। তনুর কাছে যে পুরুষের আনাগোনা আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। বাচ্চাটাকে একটানা অনেক দিন ধরে রেপ করা হচ্ছে। মৌমিতা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর সন্দেহ এভাবেই সত্যি হোক সেটা ও চায়নি। সত্যি যখন হয়েছে তখন বাকিটা ওকেই করতে হবে। এর শেষটা ও দেখতে চায়। পুলিশ তখনই তনুকে প্রশ্ন করা শুরু করলো, তোমার কাছে কে কে এসেছিল? তোমাকে কি কষ্ট দিয়েছে? তুমি কি তাকে চেনো? তার নাম বলতে পারবে? তনু কিছুই জবাব দিল না। ভয়ে চুপসে গেছে। মৌমিতার পায়ের কাছে শক্ত করে চেপে ধরে ওর আঁচলের আড়ালে মুখ লুকাচ্ছে।
মৌমিতা পুলিশকে থামিয়ে বলল, প্লিজ অফিসার, আমাকে কয়েকটা দিন সময় দিন। তনু আমার কাছে সব বলবে। আপনার কোনো জিজ্ঞাসাবাদেরও দরকার পড়বে না। আমি আপনাকে সব ধরনের তথ্য প্রমাণ দিয়ে যাব। দেখুন, আমি তনুর বিষয়টা লক্ষ্য করে আপনার কাছে ওর মেডিকেল করার অনুরোধ করেছি, কারণ আমি চাই অপরাধী শাস্তি পাক। অপরাধী যদি আমার সবচেয়ে কাছের মানুষও হয়, আমি তার ভয়াবহ শাস্তি চাই। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। ইতিপূর্বেও আমি অনেকবার আইনকে সহযোগিতা করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্তু প্লিজ, কোনো কিন্তু নয় অফিসার। আমাদের এলাকার নারী নির্যাতন প্রতিরোধ কমিটি চিনেন নিশ্চয়? আমি ওই কমিটির প্রতিষ্ঠাদাতা। আমি নারী বিষয়ক অনেক মামলাতেই আইনকে সহযোগিতা করেছি। আপনি এ থানায় নতুন এসেছেন, তাই হয়তো এসব জানেন না। অফিসার কলম ঘোরাতে ঘোরাতে কী যেন ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দায়িত্ব দিলাম, তবে সময় বেশি পাবেন না। 1 সপ্তাহের মধ্যে আপনি কিছু বের করতে না পারলে আমরাই যা করার করব। একটা বাচ্চা শিশুকে রেপ করা হয়েছে, ব্যাপারটা খুবই সেন্সিটিভ। মৌমিতা মাথা নেড়ে অফিসারকে বিষয়টা সমাধান করার ব্যাপারে আশ্বস্ত করে থানা ত্যাগ করল। কিন্তু ও আদৌ জানে না ঠিক কোন থেকে শুরু করলে এর সঠিক সমাধান পাওয়া যাবে। তবুও মনে মনে একটা প্ল্যান করলো। রাতের খাবারটা কোনো মতে সেরেই তনুকে নিয়ে রুমে এসে দরজা বন্ধ করলো। ও তনুর চোখে তাকালো, দেখলো বাচ্চাটার চোখে ঘুমের রেখাটিও নেই। ওর কি তবে ঘুম আসে না? ও কি তবে বুঝতে পেরেছে কতটা জঘন্য কিছু ঘটে গেছে ওর সাথে? তোর ঘুম পায়নি? তনু মাথা নাড়ল। তুই না কত সুন্দর ছবি আঁকতে পারিস, আমার মুখের একটা ছবি এঁকে দেখাতো। তনু রং পেন্সিল নিয়ে আঁকতে বসে গেল। 20 মিনিট পর মৌমিতা দেখলো হুবহু ওর মতো একটা মুখ এঁকেছে তনু। ও ভেবে বলল, আচ্ছা এবার তোর ইচ্ছে মতো একটা ছবি এঁকে দেখাতো। তত পর্যন্ত আমি একটা বই পড়তে থাকি। বই পড়তে পড়তে মৌমিতা কেমন বইয়ের জগতে ডুবে গেল। কখন 2 ঘন্টা পার হলো, তনু ওর আঁকা ছবিটা হাতে নিয়েই ঘুমিয়ে গেল। ও সেটা খেয়ালই করে নাই। বইটা শেষ করে খাটে যেতেই ওর চোখে পড়ল তনুর নিজস্ব ইচ্ছা অনুযায়ী আঁকা ছবিটা। একটা ছোট মেয়ে শুয়ে আছে, পা উপরের দিকে ওঠানো। মেয়েটা তলপেটের ওপর বসে আছে একটা অদ্ভুত প্রাণী, যার মুখটা মানুষের মতো কিন্তু শরীরটা শুয়োরের মতো। ছবিটা কালো করে অন্ধকারের চিত্র দিয়ে আঁকা, তাই শরীরের মানুষটার চেহারা বোঝা যাচ্ছে না। মৌমিতা ভরসা পেল, আগামীকাল নিশ্চয়ই এই শরীরে মানুষটার মুখোশ উন্মোচন হবে। পরের দিন রাতে মৌমিতা একইভাবে তনুকে ছবি আঁকতে বলল। আগের ছবিটাকেই স্পষ্ট করতে বলল, তনু এই ছবিতে তো মানুষটার মুখের চারপাশে অন্ধকার করে রেখেছিস, একটু আলো দে তো, মুখটাকে স্পষ্ট করে আঁকা দেখি। তনু চুপচাপ মুখটাকে স্পষ্ট করে আঁকলো। সেটা দেখে মৌমিতার মাথায় বজ্রপাত হতে থাকলো। আরও পরিষ্কারভাবে জানার জন্য তনুকে প্রশ্ন করলো, এই লোকটাই কি তোর ঘরে যেত, তোকে কষ্ট দিত? তনু কেঁদে ফেললো, আপু আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলার কথা বলে তোমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলার কথা বলে তোকে ভয় দেখিয়েছে। তনু মাথা নেড়ে হ্যাঁ বলল। আমাকে সে মারতে পারবে না, তুই সত্যি করে বল, এই লোকটাই? হ্যাঁ বলে তনু কান্না শুরু করলো। কাঁদিস না তনু, তোর কোনো ভয় নেই, আমি আছি তো। তোমাকে যদি ও মেরে ফেলে, পারবে না। সত্যি তো? সত্যি। এই লোকটা রাতের বেলা তোর ঘরে যেত না? হ্যাঁ। তোকে জানোয়ারটা অনেক কষ্ট দিয়েছে, বিশ্বাস কর, আজকের পর থেকে আর তোকে সে কষ্ট দিতে পারবে না। তনুকে ঘুম পাড়িয়ে গভীর রাতে মৌমিতা নিজের ঘরে এলো। মনে মনে প্রতিজ্ঞা করলো, আজকে হয় মারবো নয়তো মরবো। একটা নষ্ট হয়ে যাওয়া মোবাইল চার্জারের তার হাতে নিয়ে বাবার রুমে ঢুকলো। বাবা ঘুমাচ্ছে। বাবার বয়স্ক কপালটা খুব কোমল দেখাচ্ছে। শীতের রাত, বাবার পায়ের কাছে লেপ পড়ে রয়েছে। পাশেই মা শুয়ে, দেখে মনে হচ্ছে মায়ের গভীর রকমের ঘুম পাচ্ছে। বাবার গায়ে সাদা পাঞ্জাবি, সাদা ঘন দাড়িগুলা থেকে বুক অবধি পড়ে রয়েছে। সেটাকে আলোর রশ্মির মতো স্নিগ্ধ দেখাচ্ছে, কিন্তু মৌমিতার একটুও মায়া হচ্ছে না। তবুও বাবার গলায় চার্জারের তারটা পেঁচিয়ে আবার সরিয়ে নিল। ওর মা অসুস্থ, ও ছাড়া তনুর আর কেউ নেই। ও যদি খুন করে জেলে যায়, তাহলে তনুর জীবনটা ধ্বংস হয়ে যাবে। 100 গুণে ওকে ছিঁড়ে খেয়েছে, জানার সাথে সাথে সমাজের আরও 9টা শকুন ওর দিকে তাকাবে, ওকে ছিঁড়বে, তারপর গিলে গিলে খাবে। আর তখন তনুর জায়গা হবে হয় কবরে, নয়তো পতিতালয়। ও তখনই তনুর কাছে দৌড়ে এলো।
তনুকে জাগিয়ে বলল, একটু পরে ভোর হবে তনু, চল আমরা চলে যাই, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। যাবার সবাই মা দরজায় দাঁড়ালেন, বললেন, তোর বাবার ওপর অভিমান করে চলে যাবি? ছি মা, এটাকে তুমি অভিমান বলছো কেন? এটা ঘৃণা, তীব্র ঘৃণা। তোর বাবা সংসারের অনেক কাজই করতে পারেন না, কিন্তু কখনো তো সংসারের প্রয়োজনে টাকা পয়সা খরচ করতে কোনো কুণ্ঠাবোধ করেন নাই। সারা জীবনে তিনি অলস এবং একটু বেশি কথা বলেন। এই দুইটা দোষ ছাড়া আর কোনো দোষ তো মানুষটার ছিল না রে মা। এই বুড়ো বয়সে এসে একটা ভুল না হয় করেই ফেলেছে, তাই বলে। চুপ করো মা, এই তোমাদের এইরকম ভক্তি আর সরলতার সুযোগ নিয়ে এই শয়তানগুলো পৃথিবীটাকে দিনকে দিন বিষাক্ত করে তুলেছে। মৌমিতার স্বর শুনে মা চমকে উঠলেন। ও যাবার জন্য মা পা বাড়াতেই মা আবার ডেকে বললেন, যাবি যখন আমাকেও সাথে নিয়ে চল মা। মৌমিতার প্রচণ্ড ঘৃণা লাগছে। ও জেনে গিয়েছিল যে তনুকে রেপ করতো নিয়মিত, এটা দারোয়ান জানতো। তাই ওর মাই সেদিন কালো চাদরে শরীর মুড়িয়ে দারোয়ানের কাছে গিয়ে বলেছিলেন, দারোয়ান যাতে মৌমিতাকে কিছু না বলে। তিনি চাননি যে মৌমিতা এসব নিয়ে বাড়াবাড়ি করে সমাজের সামনে পুরো পরিবারটাকে ছোট করুক। মৌমিতা ভাবতেও পারেনি যে একটা শিক্ষিত মহিলা, যে কিনা এত বছর চাকরিও করেছেন, সে তার স্বামীর এতটা নোংরামি এভাবে মেনে নিতে পারবেন। সমাজকে যদি এতই ভয় পাবে, তাহলে কি দরকার ছিল শিক্ষিত হবার? এত ধৈর্য কই থেকে আসে? এমন ধৈর্যশীলতার সান্নিধ্যে থাকলে ওরও একদিন এরকম ধৈর্যশীল হয়ে ওঠার স্বাদ জাগতে পারে। ওর মায়ের থেকেও এইরকম ধৈর্যের শিক্ষা নিতে চাইছে না। এইরকম ধৈর্যের শিক্ষা গ্রহণ করলে ওর জীবনে বাকি সব শিক্ষা বিফল হবে। মৌমিতা চিৎকার করলো, পথ ছাড়ো মা, আমি তোমাদের কারো ছায়াও দেখতে চাই না এ জীবনে। তবে আমি খুব জলদি এই বাড়িতে আবার আসবো। থাকতে আসবো না, ওই জানোয়ারটাকে সর্বোচ্চ শাস্তি দেবার ব্যবস্থা করে পরে আসবো। মৌমিতা তনুর হাত ধরে গেট পার হয়ে রাস্তায় নামলো। তখন সকালের আলো ফুটতে শুরু করেছে। নিশ্চয়ই এই সকালটা তনুকে দেওয়া একটা সুন্দর পৃথিবীর প্রথম সকাল।